24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু। সময় মতো হামের টিকা না দিয়ে বিগত সরকার ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। জনগণের আস্থা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর সরকারের, জানালো প্রধানমন্ত্রী প্রেস উইং। ক্ষমতায় এসে স্বৈরাচার হওয়ার চেষ্টায় বিএনপি, অভিযোগ 11 দলীয় ঐক্যের। নেতৃত্ব শূন্যতায় কার্যত অচল দুর্নীতি দমন কমিশন। 1.5 মাসেও নিয়োগ দেওয়া হয়নি নতুন কমিশন। টিআইবি বলছে নজিরবিহীন। জ্বালানি তেল সংকটে ভোগান্তি দেশ জুড়ে। সরবরাহ ঘাটতিতে বিক্রি বন্ধ বহু পাম্পে। কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ রয়েছে, জানালেন সড়কমন্ত্রী। মার্কিন অবরোধের জেরে আবারও হরমুজ বন্ধ করে দিল ইরান। প্রণালী পেরিয়ে যাওয়ার চেষ্টা করা 2 জাহাজে গুলি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। সুনামগঞ্জে 5 কৃষক সহ 6 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আসাদ, সুনামগঞ্জে বজ্রপাতে যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সে বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই আপনার সাথে। সেই সাথে আহতদের আসলে এখন কি অবস্থা সে বিষয়েও জানাবেন। বলছিলেন আসলে আজকে সুনামগঞ্জে বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে এবং এই ঘটনা আসলে নতুন নয় সুনামগঞ্জের জন্য। সুনামগঞ্জে প্রতি বছর এই বড় মৌসুমে কৃষক যখন ধান কাটতে হাওরে কাজ করেন তখন এই রকম বজ্রপাতে শিকার হন এবং এই মৌসুমে, এই বড় মৌসুমে এই প্রথম সুনামগঞ্জে বজ্রপাতে একসাথে এবং বিভিন্ন উপজেলায়, বিশেষ করে 4টি উপজেলায় 5 জনের মৃত্যু হয়েছে এবং এছাড়াও আরো কয়েকজন আহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি চলে গেছেন, কেউ কেউ চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনায় যদি বলি যে তাহিরপুর উপজেলায় এক খামারি, সে আসলে তার হাঁস দেখাশোনার সময় দুপুরে বজ্রপাতের শিকার হয়ে সাথে সাথে মৃত্যু ঘটে এবং এই সময় আরো একজন আহত হন। এছাড়াও ধর্মপাশা উপজেলায় দুপুরে একই সঙ্গে বজ্রপাতে 2 জন মারা যান। জামালগঞ্জ উপজেলায় আরেকজন কৃষক হাওরে ধান কাটতে গিয়ে মারা যান এবং দিরাই উপজেলার আরেকজন কৃষক হাওরে ধান কাটতে গিয়ে মারা যান। এবং এই ঘটনার পরে আসলে আমরা যারা দায়িত্বশীল তাদের সঙ্গে আলাপ করেছি, তারা বলছেন যে কৃষকরা আসলে যখন বৈরী আবহাওয়া থাকে অথবা বজ্রপাত শুরু হয় তখন যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে আসতে হবে। এবং এইখানে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, আবহাওয়াবিদ যারা আছেন, তারা বলছেন যে কৃষকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার একটু বিলম্ব হয় এবং তারা পান না আসলে যে যখন দিন খারাপ করে এবং বজ্রপাত শুরু হয় কৃষক সেই বার্তাটা কিন্তু আগে থেকে পান না। এবং এই হঠাৎ করেই যখন হাওড়ে ধান কাটার সময় বজ্রপাত শুরু হয় অনেক কৃষক কিন্তু প্রতি বছর মারা যায় এবং দায়িত্বশীলরা বলছেন তাদের কাছে সহজে যেন বার্তা পৌঁছে যায় এবং বজ্রপাতের যে খবর পৌঁছে দিতে পারলে আসলে তারা এই বজ্রপাতের যে মৃত্যুর ঘটনা সেটি কমে আসবে। তন্নি। আসাদ, ধন্যবাদ আপনাকে। সময় মতো হামের টিকা না দিয়ে অতীতের সরকার ক্ষমাহীন অপরাধ করেছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ চলছে জানিয়ে সরকার প্রধান বলেন, স্বাস্থ্যসেবার সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে। অনুষ্ঠানে উপস্থিত সকলের দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের UHFPO সম্মেলন আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের সাহায্য চাইছি। হামির সংক্রমণে সন্তান হারানো পরিবারের প্রতি এ সময় সমবেদনা জানান সরকার প্রধান। বলেন, সময়মতো হামের টিকা না দিয়ে অতীতের সরকার ক্ষমাহীন অপরাধ করেছে। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি
অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। স্বাস্থ্যসেবায় নিয়োজিত সব প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে উল্লেখ করে বৈষম্য কমানো হবে শহর ও গ্রামে বলে জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মনে হয় এখন সময়ের একটি দাবি। দেশের স্বাস্থ্যসেবায় তার সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% হবে নারী। এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোর দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে এবং এই হেলথ কেয়ারদের 80% হবেন নারী সদস্য। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে ব্যাপক অব্যবস্থাপনায় হামের বিস্তার ঘটেছে, কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল পরিদর্শন শেষে তিনি আরও বলেন, সরকার দেশে কোনো সমস্যা দেখতে না পেলেও বাস্তবে সমস্যার পাহাড় জমে আছে। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে হামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে। আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসিইউ অস্তিত্বই নেই। সরকার সবার আগে মানুষের আস্থা অর্জন ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দিয়েছে, একথা বলেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। বিএনপি সরকারের 2 মাস পূর্তিতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন দাবি করেন, তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও প্রশংসিত। জানান, তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি বাক স্বাধীনতার সুযোগ তৈরি করে দিয়েছে সরকার। আপনারা জানেন, এই 2 মাসের অধিকাংশ দিন বিএনপি সরকারের 2 মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন। যারা সংসদীয় এলাকায় বসবাস করছেন তারা তাদের জনপ্রতিনিধিদের কাছে এটা জিজ্ঞাসা করার, জানার অধিকার আছে। শুরুতেই প্রেস সচিব সালেহ শিবলি বলেন, সরকার সবার আগে গুরুত্ব দিয়েছে জনগণের আস্থা অর্জন এবং নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের উপর। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়কে জেলা তথ্য অফিসগুলোকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েও অনেক মিথ্যাকে সত্যের মতো করে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করি জনগণকে তথ্য জানার সুযোগ অবারিত রাখলে জনগণ বিভ্রান্ত হবে না। গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন গত 2 মাসে সরকারের নেয়া নানা কর্মসূচির বিষয়ে জানান। দাবি করেন, প্রধানমন্ত্রীর নানা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসিত হচ্ছে। সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা এক অবিস্মরণীয় অর্জন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। দেশের কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। বিএনপি সরকার তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করে ও বাক স্বাধীনতার সুযোগ তৈরি করে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ফ্যাসিবাদের দীর্ঘ সময় এবং গত প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে বহুমুখী অপপ্রচারে লিপ্ত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য সচেতন নাগরিক স্বতঃস্ফূর্তভাবে শক্ত অবস্থান নিয়ে এসব মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এবং ভালো ভালো কাজগুলো করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে 2য় দিনের মতো সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সানি আহমেদ। সানি, মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্ব কেমন চলছেন, তারা সাক্ষাৎকার দিয়ে এসে কি বলছেন সে বিষয়ে জানাবেন আমাদের। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এখানে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজকে আপনি জানেন যে 545 জন প্রার্থীর তাদের ইন্টারভিউ চলছে, তাদের সাথে কথা বলছেন বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় কমিটির সদস্যরা। এবং এই মুহূর্তে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এখন পর্যন্ত অনেকেই বের হয়েছেন। যে আপনি জানেন যে 5টি রাজনৈতিক যে 5টি বিভাগ রয়েছে, 10টি বিভাগের মধ্যে আজকে 5টি বিভাগের তাদের যে প্রার্থীদের কাদেরকে প্রার্থিতা দেওয়া হবে, চূড়ান্ত হবে, তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। এই মুহূর্তে একজন আমার সাথে প্রার্থী রয়েছে, তার সাথে যদি কথা বলতে চাই, আমি জানি যে একজন প্রার্থীকে 25 জন প্রার্থীর সাথে লড়াই করতে হচ্ছে। তো আপনি কতখানি আশাবাদী যে আপনি প্রার্থিতা পেতে পারেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লড়াইটা খুবই কঠিন, এখানে খুব প্রতিযোগিতাও খুব। তো এখানে আমাদের প্রায় 900-র মতো অ্যাটেন্ড করেছি, মানে সর্বমোট এখান থেকে 35 জন আমাদের সংরক্ষিত আসনে আমাদের এখানে নেওয়া হবে। তো আমি এই বিষয়ে বলবো যে আমি আশাবাদী ইনশাল্লাহ, যে আমি 89 থেকে আমি এ পর্যন্ত প্রায় 36 বছর আমি আছি তো দলের সাথে। তো আমি আশাবাদী। আর আমাদের যে আমাদের চেয়ারম্যান এবং আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটি বলেছে যে এখানে বেশি কথা বলার সুযোগ দেয়নি, বলেছে যে আমরা এখানে সব আছে, আমরা দেখব ইনশাল্লাহ, আমরা বুঝে শুনে আপনাদেরকে এখানে আমরা নিব। এবং আপনারা দলে আমরা পেলেও আমরা কাজ করব, না পেলেও কাজ করব, কাজ করে যাব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। শুনছিলেন তন্নি যে এভাবে প্রত্যেকজন প্রার্থী আসলে বলছিলেন, তাদের সাথে কথা বলছিলাম। এবং আমরা এই মুহূর্তে যদি আরেকজন প্রার্থীর সাথে যদি কথা বলি, তন্নি, আমরা এই মুহূর্তে পরবর্তী সংবাদে হয়তো আরও কোনো প্রার্থীকে আমরা হয়তো সরাসরি সংযুক্ত করব। তবে এই যে উৎসবমুখর পরিবেশে এখনও প্রায় 200-র উপরে চলছে। এবং তন্নি, যদি আরেকজন প্রার্থীর সাথে আমরা কথা বলি, আমরা তার যে 25 জনের বিপক্ষে যে তিনি লড়ছেন, তার প্রার্থিতা তিনি পেতে পারেন কিনা, কি আশা করছেন তিনি, তার কাছেই শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজেদা বেগম। 1978 সন থেকে আমি লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে আমি সদস্য হই বিএনপিতে, এখন পর্যন্ত আমি আছি। এবং আমি একটা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে রিটায়ার করেছি। 2006 সন থেকে 2011 সন পর্যন্ত তাদের অত্যাচারে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে, কিন্তু আমি চাকরি ছাড়িনি, আমাকে সাসপেনশনে রাখছে। আমি লজ্জা ভয়ে আমার ছেলে মেয়ে স্বামীকে বলিনি। 3 মাস পর আমি আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে আমি আবারও জয়েন করেছি, কিন্তু তারা আমাকে। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি প্রার্থী হিসেবে কত মনোনয়ন পেতে পারেন, কতখানি আশাবাদী? আমি তো আশাবাদী থাকবই, যেহেতু এখানে অনেক উঁচু লেভেলের নির্বাচকরা ছিলেন, আমাদের তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী ছিলেন। তো ওনারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। আমি প্রার্থী হিসাবে আমি মনে করি যে আমার দলের জন্য আমার ত্যাগ আছে, আমার শিক্ষা আছে, আমার যোগ্যতা আছে। যদি মনে করে যে আমি তাদের পারপাস সার্ভ করতে পারবো, দেশ চালনায় সহযোগিতা করতে পারবো, তাহলে দিবে। আর যদি না দেয়, আমি দলের সঙ্গে থাকবো, আজীবন ছিলাম, থাকবো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। তন্নি, শুনছিলেন যে এরকম তারা দীর্ঘ যে তাদের ত্যাগ তিতিক্ষা, তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা তারা জানাচ্ছিলেন। এবং একই সাথে যে সব প্রার্থীদের সাথে আমরা কথা বলছি, প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে তারা আশাবাদী যে তারা এই প্রার্থিতা পেতে পারেন। তবে বিশ্লেষকরা এবং একই সাথে সিনিয়র রাজনীতিবিদরা বলছেন, যেহেতু 945টার মতো বাছাই করা হয়েছে এবং সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, এবং আজ যে ঢাকা সহ যে 5টি রাজনৈতিক যে বিভাগের যে প্রক্রিয়া চলমান রয়েছে, সেটি উৎসবমুখরভাবে চলছে। তো এই ছিল তন্নি আমার কাছে সর্বশেষ বিএনপি কার্যালয়ের চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে। সানি, ধন্যবাদ আপনাকে। গণভোটের রায় মেনে নিলে বিরোধী দল সর্বাত্মক সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। শনিবার 11 দলীয় ঐক্যের অনুষ্ঠিত এক সমাবেশে তিনি কথা বলেন। এই সময় ক্ষমতায় আসার পর বর্তমান সরকারও আওয়ামী ফ্যাসিবাদের মতো স্বৈরাচারী হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে সরকারের আচরণ মোটেও নির্বাচিত সরকারের মতো নয় বলে সমাবেশে অভিযোগ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় চোখ রাঙিয়ে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন জোটের নেতারা। মানেন নাই, মানতে বাধ্য হয়েছেন জনগণের আন্দোলনের মুখে। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা বুঝুন, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
গণবিরোধীর খেতাব অর্জন করতে যাচ্ছে। এজন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করে নাই, দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি অব্যাহত রেখেছে। গত 1.5 মাসে দুর্নীতির একটি মামলাও হয়নি, নেই কোনো অভিযোগপত্র। এমনকি প্রতিদিন দুর্নীতির যে অসংখ্য অভিযোগ আসছে তার কোনোটিরই অনুসন্ধানের সিদ্ধান্ত হয়নি। নেতৃত্ব শূন্যতায় কার্যত অচল হয়ে পড়েছে দুদক। সংস্থাটির আইন অনুযায়ী চেয়ারম্যান কমিশনাররাই শুধু সিদ্ধান্ত দিতে পারেন, কিন্তু গত 3রা মার্চ মোমেন কমিশনের একযোগে পদত্যাগের পর কাউকে নিয়োগ না দেয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। রাষ্ট্রের একমাত্র দুর্নীতি দমনকারী প্রতিষ্ঠান 1.5 মাস ধরে অচল থাকাকে নজিরবিহীন মনে করছে টিআইবি। প্রতিদিন অসংখ্য অভিযোগ জমা হয় দুর্নীতি দমন কমিশনে, কিন্তু গত 1.5 মাসে একটি অভিযোগের বিষয়েও অনুসন্ধানের নতুন কোনো সিদ্ধান্ত হয়নি, এবং কি নতুন কোনো মামলারও অনুমোদন হয়নি। এর কারণ দুদক এখন কার্যত কমিশন শূন্য। এক চেয়ারম্যান আর 2 কমিশনার, এই 3 মিলেই কমিশন। দুদকের মামলা, অভিযোগপত্র, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান সহ গুরুত্বপূর্ণ সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই কমিশনের। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে 5 বছরের জন্য নিয়োগ পাওয়া ডক্টর আব্দুল মোমেনের কমিশন মেয়াদ পূরণের আগেই 3রা মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এই কমিশনের 3 সদস্য আমরা পদত্যাগ করেছি। নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। এরপর থেকেই কমিশন শূন্যতায় অচল হয়ে পড়েছে সংস্থাটির কার্যক্রম। 1.5 মাসেও হয়নি দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগ, অথচ আইন অনুযায়ী 30 দিনের মধ্যে নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এখন পর্যন্ত কমিশন নিয়োগে বাছাই কমিটিও গঠন করা হয়নি। দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে 2004 সালে বিএনপি সরকারের সময় গঠন করা হয় স্বাধীন দুর্নীতি দমন কমিশন। দুদকের তথ্য বলছে, বিভিন্ন সরকারের সময়ে মোট 4 চেয়ারম্যানকে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে স্বাধীন কোনো প্রতিষ্ঠান নেতৃত্ব শূন্য হওয়া উদ্বেগজনক মনে করে টিআইবি। সরকারকে মনে রাখতে হবে যে দুদক এমন একটা প্রতিষ্ঠান, সেখানে কোনো গুরুত্বপূর্ণ কাজ হয় না উইদাউট দ্য প্রেজেন্স অফ দ্য কমিশন। নতুন কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো অনুসন্ধানের বা তদন্তের সিদ্ধান্ত বা মামলা করার সিদ্ধান্ত দুদকের পক্ষে এখন নেওয়া সম্ভব নয়, যেহেতু কমিশন নাই। এই বিষয়গুলি মনে রেখে সরকারের উচিত হবে অনতিবিলম্বে দুদক পুনর্গঠনের কাজটা সম্পন্ন করা। দুদকের অর্গানোগ্রামে একজন সচিব থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তার। বর্তমান সচিব খালেদ রহিম জানালেন, নতুন কমিশন গঠন হলে মামলা, অভিযোগপত্রের অনুমোদন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে। কমিশন থাকলে তো মামলা হবে, যখন কমিশন হবে তখন মামলা অনুমোদন হবে। চার্জশিট করতে তো অনুমোদন লাগে, কমিশনের অনুমোদন লাগে। যেগুলো চার্জশিট পর্যায়ে আছে সেগুলো প্রস্তুত অবস্থায় আছে, কমিশন আসলে কমিশন অনুমোদনের জন্য তারা উপস্থাপন করবে। সরকারের দায়িত্বশীল সূত্র বলছে, চলতি সপ্তাহের যে কোনো দিন দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে গঠন করা হবে বাছাই কমিটি। কমিটি এসব পদের জন্য যোগ্য ব্যক্তিদের একটি পদের বিপরীতে 2 জনের নাম প্রস্তাব করে তালিকা পাঠাবে রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে রাষ্ট্রপতি 1 চেয়ারম্যান ও 2 কমিশনার নিয়োগ দেবেন। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকট কাটছেই না। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না পর্যাপ্ত তেল। কোথাও কোথাও তেল পাওয়া গেলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ভুক্তভোগীরা বলছেন, কোথাও কোথাও 25 থেকে 30 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় এই সংকট তীব্র হচ্ছে। আমরা ভাই রাইড শেয়ার করি, আমরা যদি 25 ঘন্টা, 26 ঘন্টা, 28 ঘন্টা যদি তেল নেই, তাহলে আমার ইনকামটা করবো কবে? আমি তো সারাদিন রাইড করে 500-700 টাকা কামাই করি, তারপরে আমার সংসার চলে। তাহলে আমি যে সারাদিন রাস্তায় দাঁড়ায় আছি, আমার বউ বাচ্চা কিন্তু খাওয়ার পাইনি, তারাও কিন্তু না খায় আছে। ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, তাদের বেতনের টাকা দিতে পারতেছি না, পরীক্ষা শুরু হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন তেল পাম্পে একই চিত্র। তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। কোথাও লাইন ছড়িয়ে গেছে 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত। শনিবার 2-1টি পাম্পে তেল সরবরাহ থাকলেও চাহিদার তুলনায় তা ছিল অপ্রতুল। ফলে রেশনিং পদ্ধতিতে সীমিত পরিমাণে তেল দেয়া হচ্ছে। দিন রাত না খাওয়া, কোনো শরীরের যত্ন নেই, পড়ে থাকছে।
এই যে একটু বড় ধরনের একটা সিন্ডিকেট হচ্ছে, এটা একটু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। চালকদের অভিযোগ, দীর্ঘ 25-30 ঘন্টা অপেক্ষার পরও যে পরিমাণ তেল দেয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বাইক রাইডার ও অফিসগামী মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর যানজটে নাকাল তারা। একদিন তেল নিতে গেলে 3 দিন নাই মিনিমাম। রাত 8টা থেকে এখানে অবস্থান করতেছে, অনেকেই হচ্ছে গাড়ির সিরিয়াল দিয়ে বাসায় চলে গেছে শুধুমাত্র আজকে তেল নেওয়ার জন্য। আমি যখন আজকে 3 দিন ফ্যাক্টরি যেতে পারি না, বাধ্য হয়ে আজকে আমি নিজেই আমার ড্রাইভার তেল নিতে পারে নাই। তবে তেলের এই সংকট কৃত্রিম বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। তারা বলছেন সরকারি সব নির্দেশনা মেনেই তেল দেয়া হচ্ছে। অরিজিনালি ভাবে তেলের মনে অত সংকট আমার বাংলাদেশে নাই। একবার নিয়ে গেছে পরে আবার আসে তেল নিতে। অতিরিক্ত চাহিদার কারণে কিন্তু এই ক্রাইসিসটা সৃষ্টি। জ্বালানি তেলের এই সংকট শুধু পাম্পেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে পুরো নগর জীবনে। দীর্ঘ লাইনে অপেক্ষা, সীমিত সরবরাহ আর সড়কে বাড়তি যানজট সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, বেশিরভাগ পাম্পেই তেল মিলছে না এমন অভিযোগ আছে, সেই সাথে ভোগান্তির মাত্রাও আসলে দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হচ্ছে। এখন আসলে ভুক্তভোগীরা কি বলছেন, গ্রাহকরা কি বলছেন, সেই সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারাই বা কি বলছেন? জি তন্নি, আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর তেজগাঁও একটি পেট্রোল পাম্প, আইডিয়াল পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পের একটি চিত্রই গতকালকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে দীর্ঘ 4 থেকে 5 কিলোমিটারের যে দূরত্ব, যে তেলের জন্য সিরিয়াল, সেই সিরিয়াল কিন্তু আসলে এই পাম্পটিতে আপনার সকাল মানে একদিন আগ থেকেই তেলের জন্য সিরিয়াল দিয়ে থাকেন প্রাইভেট কার এবং প্রাইভেট কার চালকরা, এবং এই পাম্পে আপনার তেল আসে বিকেলে, দুপুর 2টা-3টার পরে তেল আসে। সেই তেল যখন গাড়ি থেকে নামানো হয় এর পরেই কিন্তু আসলে তেল দেওয়া শুরু করে। তবুও মানুষ আসলে তাদের যে বিশ্বাসের যে জায়গা, কয়েকটি পেট্রোল পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও কাঙ্ক্ষিত তেল মিলছে, এর জন্য আসলে মানুষ অপেক্ষা করে। দেখতে পাচ্ছি, যদি আমি এই বাইকারকে একটু জিজ্ঞেস করি, কতক্ষণ সিরিয়ালে থেকে এখানে এসেছেন? প্রায় 3 ঘন্টার উপরে। জি, শুনলেন যে 3 ঘন্টা সিরিয়ালে থেকে উনি কিন্তু আসলে 500 টাকার পেট্রোল পাবে। এবং আরও একজন প্রাইভেট কার চালক রয়েছেন যে আসলে যারা আসলে রাতের পর রাত, দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে, অবশেষে কিন্তু তারা আসলে কয়েকটি পাম্প থেকে তেল পাচ্ছে। তবে বেশিরভাগ পেট্রোল পাম্পে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকার কারণে অনেক পাম্পে আসলে আপনার চাহিদা, যে সাধারণ গ্রাহকদের যে চাহিদা, সেটি কিন্তু আসলে থেকে যায়। এবং অনেক পাম্পেই সকাল থেকে তেল না দেওয়ার কারণে বিভিন্ন যে সকল পাম্পে তেল দিয়ে থাকে সেই জায়গাতে কিন্তু আসলে জটলা বাঁধে বা ভিড় বাঁধে বা দীর্ঘ তেলের সিরিয়াল বাঁধে। কতক্ষণ পরে আসলে তেলের পাম্পে এসেছেন? 3.5 ঘন্টা। কত টাকার পাম্প? 500 টাকা লিমিট আছে এখানে। এই যে জ্বালানি মন্ত্রী বা জ্বালানি সচিব বলছে তেলের সংকট নেই, তারপরে এমন কেন? আসলে এটা মানে কিভাবে ব্যাখ্যা তো যায় না। মন্ত্রীরা যেটা বলতেছে বা সাধারণ আমরা যেটা ডিপোজিট দেখতেছি, এটা দুটোই আলাদা। মন্ত্রী বলতেছে একটা, স্মরণকারের সেরা জ্বালানি আছে, আর এখন বাংলাদেশে দেখতেছি মানে উল্টো, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের তেল নিতে হচ্ছে। এটা আসলে মানে কিভাবে কে সত্য কথা বলতেছে, কে মিথ্যা কথা বলতেছে, এটা আসলে আল্লাহ মাহবুবই জানে। আসলে তন্নি, দেখছেন যে আসলে এই পাম্পে তেল আসার পর থেকেই, এখানে ডিপো থেকে যখন তেল আসে এর পর থেকেই যারা পাম্পের কর্তা রয়েছে তারা কিন্তু আসলে তেল দিচ্ছে। একজন প্রাইভেট কার চালক, কতক্ষণ লাইনে? 12 ঘন্টা। আমি পুরো সকাল 8টা বাজে সিরিয়ালে ধরছি, এখন বাজে কত, 7:30 না 11.5 ঘন্টা। জি, আসলে তন্নি, দেখছেন যে আসলে জ্বালানি সচিব বা জ্বালানি মন্ত্রণালয় থেকে যে বার্তা দেওয়া হচ্ছে, তবে পেট্রোল পাম্পের চিত্র কিন্তু একটু ভিন্ন। তবে অনেক কষ্ট বা অনেক সময় পার করার পরেও তেল পাচ্ছে, এটাও আসলে একটি স্বস্তির বিষয়। তো এই ছিল রাজধানীর পেট্রোল পাম্প থেকে। ধন্যবাদ শুভ আপনাকে। জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ রয়েছে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে চট্টগ্রাম ন্যাশনাল ম্যারিটাইম ইনস্টিটিউটে 28তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে কথা বলেন তিনি। কৃত্রিম একটা সংকট তৈরি করার অপচেষ্টা আছে বিধায় আমাদের কাছে প্রমাণিত হয়েছে, এবং আপনারা দেখবেন যে অনেক জ্বালানি বিভিন্ন জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে, সেটা মজুত থাকার কথা ছিল না, এবং সেটা দেখবেন যে লাখ লাখ লিটারও হবে। জ্বালানি মন্ত্রণালয় এই ব্যাপারে তো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। একটা আন্তর্জাতিক সংকট চলছে, চ্যালেঞ্জও চলছে। ডেফিনেটলি আমাদের সরকার সেটাকে
ভালোভাবেই মোকাবেলা করছে। আগামী 2রা জুলাই থেকে শুরু হচ্ছে 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শনিবার সচিবালয়ে বিভিন্ন শিক্ষা বোর্ড, অভিভাবক এবং অন্যান্যদের সাথে অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারই প্রথম দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মোট 11টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নের পরীক্ষা হতো। বাংলাদেশে প্রতি বছর 12 থেকে 13 লাখের মতো পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর আগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা 7ই জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যায় জড়িত থাকার প্রতিবেশী ইসাক মিয়াকে গ্রেপ্তার ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। এদিকে অভিযুক্ত ইসাকের বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। পিবিআই জানায়, বাড়ির সামনে খেলতে থাকা অবস্থায় নিশাতকে কৌশলে নিয়ে যায় অভিযুক্ত ইসাক। বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করানোর পর রাতে ঘরে নিয়ে গিয়ে শিশুটিকে নির্যাতন করা হয়। পরিবারকে জানিয়ে দেওয়ায় কথা বললে আতঙ্কিত হয়ে পড়ে অভিযুক্ত। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে জানায় পিবিআই। ঘটনার পর মরদেহ একটি বস্তায় ভরে কিছু সময় নিজের ঘরে রেখে গভীর রাতে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে রাখা হয়। শিশু নিশাত হত্যা ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বিকালে অভিযুক্ত ইসাকের বাড়িতে আগুন দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও টালমাটাল মধ্যপ্রাচ্য। মার্কিন নৌ অবরোধের জেরে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান, অথচ একদিন আগেই এটি খুলে দিয়েছিল তেহরান। এদিকে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে বলে যে দাবি ট্রাম্প করেছিলেন তা পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। এদিকে হরমুজ প্রণালী পেরিয়ে যাওয়ার চেষ্টা করা 2টি তেলবাহী জাহাজে গুলি করা হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, আর তাতেই পাল্টে গেল পুরো দৃশ্যপট। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি খোলা থাকবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন অবরোধের কড়া জবাব দিতেই সামরিক বাহিনী হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের এমন পরস্পর বিরোধী বক্তব্যে পুরো বিশ্বজুড়েই বিভ্রান্তি তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এমন পরিস্থিতি সবার জন্যই চরম অনিশ্চয়তা তৈরি করছে। এর মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি দাবি। তিনি জানান, আসন্ন শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান সবকিছু মেনে নিয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার বিষয়েও একমত হয়েছে। হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত থাকতে পারে, তবে ইরানের সাথে আমাদের চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের ওপর আমাদের নৌ অবরোধ বহাল থাকবে। ইরান কোনো পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা এতে রাজি না হলে আবারও হামলা হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। এদিকে আগামী সোমবার ইসলামাবাদে নতুন করে শান্তি আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের। কিন্তু ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটন তেহরানের প্রকাশ্য বিরোধ ওই আলোচনাকে শুরুতেই হোঁচট খাওয়াতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।